Hi there, this is Abhijit Dash. The poem we are going to read today is written by Pablo Neruda. The third poem in the book uh, Flamingo for class 12. So it is written by Pablo Neruda, and the name of the poetry is, the title of the poetry, Keeping Quiet. তো সবার আগে আমাদের জেনে নেওয়া উচিত নেরুদা কে। পাবলো নেরুদা হতে পারে তার নাম নেরু, আর যেহেতু আমাদের থেকে বয়সে বড় তাই তাকে আমরা দাদা দাদা রাখি, নেরুদা নেরুদা। যাকে ইয়ার কি থাক, অন্যদিকে আমরা কবিতায় যাই। হ্যাঁ, মানে নেরুদার জীবনটা একটু দেখি, খুব বেশি জানতে হবে না, কারণ আমরা 12-এ পড়ি, ঠিক আছে? অনেক বয়স অনেক ছোটো, তো বেশি জেনে লাভ নেই। তো পাবলো নেরুদা ইজ দ্য পেন নেম অফ সামওয়ান। তো পাবলো নেরুদা একটা পেন নেম, ছদ্মনাম। নেফতালি রিকার্দো রেস বাজওয়ালতো, এরকম একটা উচ্চারণ, আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারছি না এই ব্যক্তির নাম এটা। তিনি পাবলো নেরুদা নামে লেখালেখি করতেন। তো তার জন্ম, বা তিনি চিলি দেশের একজন নাগরিক। চিলি তোমরা দেখেছো, লাতিন আমেরিকার একটা দেশ চিলি। তো তিনি লিখতেন। তিনি 1971 খ্রিস্টাব্দে সাহিত্যের জন্য নোবেল প্রাইজ পান। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তিনি রাজনীতি করতেন। তাহলে চলো আমরা কবিতায় যাই, তুমি আরও কিছুটা জেনে নেবে উনি কে, কী করতেন, ঠিক আছে? তো খুব বেশি আমাদের পরীক্ষায় পাশ করার জন্য জানার প্রয়োজন নেই। আর তাছাড়া আমরা টেক্সটে বেশি গুরুত্ব দেব, সেই টেক্সটটা কে লিখেছেন তার থেকে বেশি। হ্যাঁ, দেখি তো। দেখো, পাবলো নেরুদার জন্ম 1904 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1973 খ্রিস্টাব্দে। 1904 থেকে 1973-এর মধ্যে পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ ঘটে গেছে। বিশ্বযুদ্ধ, হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ, এই সবই পাবলো নেরুদা নিজের জীবনে প্রত্যক্ষ করেছেন। তো এই বিশ্বযুদ্ধের একটা প্রভাব তার জীবনে পড়েছে। তাছাড়াও উনি ব্যক্তিগতভাবে নিজের জীবনেও এইরকম মানুষের প্রতি মানুষের যে ঘৃণা, মানুষের প্রতি জাতিবিদ্বেষ, এইসবের শিকার তিনি নিজেও হয়েছিলেন। একসময় তাকে নিজের দেশ ছেড়ে পালাতেও হয়েছিল। তো আমরা কবিতায় যাই, ঠিক আছে? Now we will count to 12 and we will all keep still. তিনি চাইছেন, দেখো এই কবিতাটা কিন্তু আসলে স্পেনিশ ভাষায় লেখা। তো স্পানিয়ল থেকে এটা ইংরেজিতে অনুবাদ করেছেন কেউ। তো যেহেতু আমরা স্পেনিশ জানি না, তাই আমাদেরকে ইংরেজিটাই পড়তে হচ্ছে এবং এটাকেই মূল ধরে নিতে হচ্ছে। তো আমরা জানি না যে অনুবাদ যিনি করেছেন তিনি কত ভালো অনুবাদ করেছেন, এবং এটা জানার কোনো উপায় নেই, যার কারণে এটাই আমাদের পড়তে হবে। তো তুমি যদি চাও তুমি এটাকে বাংলায় অনুবাদ করতে পারো, তোমার যদি ইচ্ছে হয়। তো আমরা এটাকেই মূল ধরে যেহেতু পড়ছি, তাই হয়তো মাঝে মাঝে কিছু রস বিচ্যুতি ঘটেছে যিনি অনুবাদ করেছেন, হতে পারে, কারণ কোনো অনুবাদই পারফেক্ট হওয়া সম্ভব নয়। তো দেখো, now we will count to 12 and we will all keep still. তিনি চান যে তিনি নিজেও আমাদের সঙ্গে 12 অবধি গুনবেন, and we will all keep still. কেমন যেন লাগছে না, যেন তিনি আমাদের হিপনোটাইজ করতে চান, হিপনোটাইজ বা এরকম কিছু। তো 12 অবধি কেন গুনবেন? এই 12 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। 12, এক বছরে 12টা মাস থাকে, একদিনে 12 দুটো ঘন্টা থাকে। হয়তো তিনি চান যে আমরা 1 থেকে 12টি গুনি। হয়তো এই 12টা মধ্যরাত্রি নির্দেশ করছে, এই 12 ফুরোলেই নতুন একটা দিন শুরু হবে, অ্যান্ড উই উইল কিপ স্টিল, এবং সেই নতুন দিনে
আমরা স্থির হব, শান্ত হব, এটা তিনি চান। তারপর দেখো, ফর ওয়ান্স অন দ্য ফেস অফ দ্য আর্থ লেটস নট স্পিক ইন এনি ল্যাঙ্গুয়েজ। তিনি চান একবারের জন্য হলেও এই পৃথিবীতে আমরা কোনো ভাষায় যেন কথা না বলি। কারণ ভাষা, এই পৃথিবীতে হাজারো ভাষা আছে, তো প্রত্যেকটা ভাষা একটা ভাষা অন্য একটা ভাষার সঙ্গে কোনো না কোনোভাবে বিভেদের সৃষ্টি করে। আমি যদি একটা ভাষা না জানি, এই ধরো আমি স্পেনিশ জানি না, তো একজন স্পেনীয় মানুষের সঙ্গে আমার কথা বলা সম্ভব নয়, তার সাথে আমি কনভারসেশনে যেতে পারবো না, আমার মনের ভাবটা প্রকাশ করতে পারবো না। তাছাড়াও ভাষা দিয়ে আমাদের একটা জাত্যাভিমান গড়ে ওঠে, যার কারণে ভাষার জন্য মানুষকে শহীদ হতে হয়। একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর ওপর নিজের ভাষা চাপিয়ে দিতে চায়, যেভাবে আমাদের উপর ইংরেজি চাপানো হয়েছে, সেই জন্য আমরা ইংরেজি পড়ছি, ঠিক আছে? তো এই বিভেদটা তিনি চান মুছে দিতে। উনি কোনো ভাষাকেই প্রেজ করছেন না, বরং বলছেন যে চলো আমরা কোনো ভাষায় কথা না বলি। আচ্ছা, তিনি সেই বিভেদটা মুছে দিতে চান। লেটস স্টপ ফর 1 সেকেন্ড, এক সেকেন্ডের জন্য আমরা স্থির হব, থেমে থাকবো। and not move our arms so much, and not move our arms so much. arm, বাহু অথবা সেই আর্ম, যে আর্ম দিয়ে, সেই মারণাস্ত্র যা দিয়ে মানুষ মানুষকে হত্যা করে। তিনি চান যে মানুষ যেন তার আর্ম বেশি ব্যবহার না করে, আমরা যেন আমাদের আর্ম বেশি ব্যবহার না করি। কোন আর্ম? এই আর্ম আবার সেই আর্ম, দুই আর্মেরই আবার আভাস আমরা এখানে পাই। তারপর দেখো, ইট উড বি অ্যান এক্সোটিক মোমেন্ট উইদাউট রাশ, উইদাউট ইঞ্জিনস, উই উড অল বি টুগেদার ইন এ সাডেন স্ট্রেঞ্জনেস। তো সেই সময়টা কেমন হবে যখন আমরা এই সমস্ত কিছু আর্ম নাড়াচাড়া বন্ধ করে দেবো, যুদ্ধ বন্ধ করে দেবো, মানুষের প্রতি আমরা যে ফেলো হিউম্যান বিংদের হত্যা করি সেটা বন্ধ করে দেবো, তখন এই সময়টা কেমন হবে? ইট উড বি অ্যান এক্সোটিক মোমেন্ট, একটা বিস্ময়কর সময়, যেটা এর আগে আমরা কোনো দিন অনুভব করিনি। উইদাউট রাশ, কোনো তাড়া নেই, আমরা প্রত্যেকটা সময় ছুটছি। কোথায় ছুটছি? মৃত্যুর দিকে, অথবা কোথায়? আমরা কোন দিকেই বা ছুটতে পারি? তো একটা অবাস্তব, অপ্রয়োজনীয় তাড়া আমাদের জীবনে রয়েছে, সেই আমাদের কি একটা যেন তাড়া করে বেড়ায়। তো সেই সময় সেই তাড়াটা থাকবে না। তারপর দেখো, উইদাউট ইঞ্জিনস, ইঞ্জিন কিসের প্রতীক? ইঞ্জিন দিয়েই পৃথিবীতে যা কিছু হচ্ছে বর্তমানে, যে মেকানিক্যাল ওয়ার্ল্ডে, একটা গাড়ি ছুটে ইঞ্জিনে, একটা ট্রেন ছুটে ইঞ্জিনে, একটা জাহাজ ছুটে ইঞ্জিনে। তো ইঞ্জিনটা একটা প্রতীক, সেই প্রবহমানতার প্রতীক, সেই অস্থিরতার প্রতীক। তো সেই যে দুনিয়াটা যেহেতু আমরা স্টপ করব, তাই ইঞ্জিনের কোনো কাজ আর থাকবে না। তারপর দেখো, উই উড অল বি টুগেদার, আমরা সবাই একসঙ্গে থাকবো। অ্যান্ড ইন এ সাডেন স্ট্রেঞ্জনেস, একটা আকস্মিক স্ট্রেঞ্জনেসের মধ্যে, একটা আকস্মিক হঠাৎ করে যে একটা স্ট্রেঞ্জনেস চলে এলো, যেটা আগে ছিল না। আচ্ছা, fishermen in the cold sea would not harm whales, and the man gathering salt would look at his hurt hands. ফিশারম্যান কথাটা খুব গুরুত্বপূর্ণ এখানে। ফিশারম্যান কি? যারা জেলে মাছ ধরে। ইন দ্য কোল্ড সি, শীতল সমুদ্রে, উড নট হার্ম ওয়েলস, তারা ওয়েলদের, তিমিদের আর হার্ম করবে না, ক্ষতি করবে না। এখানে ফিশারম্যান শুধু একটা জেলে নয়, বরং আমাদের সমস্ত মানব জাতি, যারা দুর্বল প্রাণীদের উপর অত্যাচার চালিয়ে আসছে সেই শুরু থেকে, যেদিন থেকে আমাদের বুদ্ধি হলো, তো সেটা আর হবে না। তিনি চান সেটা বন্ধ হয়ে যাক, এবং আমরা এখন সেটা বন্ধ করে দিয়েছি, কারণ
আমরা তো একটা অন্য জগতের মধ্যে আছি, যে জগৎটা তিনি আমাদের মধ্যে জাগাতে চান, সেই বুথটা। তো এখানে ফিশারম্যান মানুষ হতে পারে এবং ওয়েল তিমি পশুর প্রতীক হতে পারে। আবার ফিশারম্যান শোষক হতে পারে, আবার আর ওয়েল শোষিত হতে পারে। ঠিক আছে, তো দুটোই হওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড দ্য ম্যান গ্যাদারিং সল্ট উড লুক অ্যাট হিজ হ্যান্ডস। আমরা জীবনে কি যেন সংগ্রহ করতে চাই, কি একটা সংগ্রহ করতে গিয়ে নিজের বড় বেশি ক্ষতি করি। দেখো, মানুষ তো একটা সাধারণ জীব, তার শুধু বেঁচে থাকার জন্য খাদ্য, বাসস্থান এতটুকু প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা, অন্য বস্ত্রটাও আমরা এর মধ্যে ঢুকিয়ে নিলাম, কারণ আমরা তো আধুনিক মানুষ। কিন্তু এছাড়াও অনেক কিছু আমরা সংগ্রহ করে বেড়াই, যেটা আসলে প্রয়োজন নেই, যেটা আমরা মনে করি যে আমাদের জীবনে লাবণ্য আনবে। সল্ট কি করে লাবণ্য আনে? ছেলেটার চেহারায় লাবণ্য নেই, তো লবণ, এখানে যে সল্টটা হচ্ছে সেই লাবণ্য, যা সব কিছুতে স্বাদ এনে দেয়। হ্যাঁ, তো আমরা ভাবি যে আরেকটু যদি নুন আমাদের জীবনে দিতে পারি, তাহলে জীবনটা বোধহয় আরও একটু সুন্দর হবে। কিন্তু এই নুন সংগ্রহের তাড়নায় আমরা যে সমস্ত কাজ করি, তার জন্যে আসলে আমাদের জীবনে লাবণ্য আসে না। লবণ সংগ্রহ হয়, কিন্তু লাবণ্য আসে না। আমরা নিজের ক্ষতি করি, নিজের হাতের ক্ষতি করি, নিজের ক্ষমতার ক্ষতি করি, অপব্যয় করি। তো হয়তো সেই নুন সংগ্রাহক তার ক্ষতিগ্রস্ত হাতের দিকে তাকাবে। Those who prepare green wars with gas, wars with fire, victory with no survivors, would put on clean clothes and walk about with their brothers in the shade, doing nothing. যারা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে আসছে, যুদ্ধ ঘোষণা করছে, বা যে কোনো যুদ্ধই আসলে প্রকৃতির বিরুদ্ধে হয়। হিরোশিমা নাগাসাকির সেই পারমাণবিক বিস্ফোরণের প্রভাব এখনো প্রকৃতির উপর আছে। তো যে কোনো যুদ্ধ, একটা গুলি চললে সেটার প্রভাব প্রকৃতির বিরুদ্ধে আছে। এছাড়াও পলিউশন থেকে শুরু করে যা কিছু আমরা করছি, প্লাস্টিক ব্যাগ, সব কিছুই আসলে গ্রিন ওয়ার, গাছেদের বিরুদ্ধে একটা যুদ্ধ। সেই যুদ্ধে আমরা গ্যাস উৎপাদন করছি, আমরা গ্যাস দিয়ে যুদ্ধ করছি, আমরা আগুন দিয়ে যুদ্ধ করছি। কে বেঁচে থাকছে? সারভাইভ করছে কে? উইথ নো সারভাইভার্স। তো সেই যারা যুদ্ধ করছে, তারা করবে কি? যুদ্ধটা থামিয়ে দেবে এবং পরিষ্কার কাপড় গায়ে দিয়ে তাদের মানুষদের হাতে হাত ধরে ছায়ায় হাঁটবে, কিচ্ছুটি না করে। তো এটা তিনি চান যে প্রত্যেকটা মানুষ একটা মানুষ আরেকটা মানুষের ভাই, সেই বোধটা মানুষের মধ্যে জাগরিত হোক এবং তারা এইসব কিছু বাদ দিয়ে হাঁটুক ছায়ায়, গাছের ছায়ায়। আচ্ছা, what I want should not be confused with total inactivity. দেখো কি বলছেন তিনি, যে ডুইং নাথিং এর অর্থ যদি আমরা ভেবে নিই যে কিচ্ছুই না করা, হ্যাঁ, তাহলে কিন্তু ভুল হবে। টোটাল ইনঅ্যাক্টিভিটি নয়, নিষ্ক্রিয়তা নয়। ঠিক আছে, এই নিষ্ক্রিয়তার সঙ্গে ডুইং নাথিংটা গুলিয়ে ফেললে হবে না। লাইফ ইজ হোয়াট ইট ইজ অ্যাবাউট। ঠিক আছে, জীবনের মতো চলবে। আই ওয়ান্ট নো ট্র্যাক উইথ ডেথ। তিনি যেটা চান সেটা হচ্ছে জীবনের মৃত্যুর সঙ্গে যেন তার কোনো সম্পর্ক না থাকে।
মৃত্যুর যে একটা ভয় আছে মানুষের মধ্যে, একটা সহজাত বা যাই বলো একটা মৃত্যু ভয়, সেই মৃত্যু ভয়টা তিনি কাটিয়ে উঠতে চান, অথবা মানুষ যে মানুষকে মারে সেই মৃত্যুটা তিনি মুছে ফেলতে চান। পৃথিবীর বুকে যেন মানুষের মধ্যে মানুষ যেন মানুষকে খুন না করে, মানুষ যেন পশুকে খুন না করে, মানুষ যেন মৃত্যুকে না ভয় পায়। মৃত্যু ভয় মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নিতে পারে। আচ্ছা, আমরা যা কিছু করছি, এত যে কাজ করে মানুষ, কেন এত কাজ করে? কাজ করতে করতে মানুষ বাঁচা ভুলে যায়, যে তার যে কাজ তো বেঁচে থাকার জন্য করে, কিন্তু এক সময় কাজ করাটা প্রথা হয়ে দাঁড়ায়, যুদ্ধটা প্রথা হয়ে দাঁড়ায়, যুদ্ধটা নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু এক সময় হলো কি, যুদ্ধটা প্রথা হয়ে দাঁড়ালো এবং আমরা বেঁচে থাকার চেয়ে যুদ্ধে বেশি মন দিলাম, বেঁচে থাকার চেয়ে কাজে বেশি মন দিলাম। কেন? একটা মৃত্যু ভয় আমাদের তাড়না করে, সেটা তিনি থাক এমন চান না। If we were not so single-minded about keeping our lives moving, and for once could do nothing, perhaps a huge silence might interrupt this sadness of never understanding ourselves and of threatening ourselves with death. তো নিজেকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টায় আমরা যদি শুধু শুধু নিজেকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টায় যদি আমরা মগ্ন না থাকতাম, এবং না থেকে যদি কিছুটা সময় যদি কিচ্ছু না করে আমরা থাকতে পারি, তাহলে আমাদের অন্তরে যে একটা বেদনা আছে, নিজেকে না জানার বেদনা, সেটা বোধহয় কিছুটা গ্রস্ত হবে, সেটা কিছুটা আঘাত আসবে, সেটা ইন্টারাপ্ট হবে। তো মৃত্যু ভয়ে আমরা নিজেকে জানতে পারি না, বরং জীবনের এই পৃথিবীর যা কিছু, যত ধর্ম আছে বা যত সায়েন্স, যত কিছু, তা আসলে আমরা কী করছি? নিজেকে জানার চেষ্টা করছি, কিন্তু এই মৃত্যু ভয়ের জন্য আমরা সেই নিজেকে জানা থেকে সরে থাকছি, নিজেকে জানতে পারছি না। এবং নিজেকে জানতে না পারার কারণেই আমাদের মনে এত কষ্ট, একটা কষ্ট নিয়েই আমরা বেঁচে আছি। তো নিজেকে একবার জেনে ফেললে যে হু অ্যাম আই, এই প্রশ্নটা মানুষের জীবনে আসে, হু আর ইউ? আচ্ছা, perhaps the earth can teach us, as when everything seems dead and later proves to be alive. দেখো এখানে কি লিখছেন, perhaps the earth can teach us, হয়তো এই পৃথিবী আমাদের শেখাতে পারে, as when everything seems dead, যখন মনে হয় সব কিছু যেন মারা গেছে, and later proves to be alive, এবং পরে জানা যায় যে সব কিছু জীবিত। সেই স্তব্ধতা তিনি চান। মানুষ স্তব্ধ হবে, আমরা স্তব্ধ হব, কোয়াইট থাকবো, কিন্তু মনে হবে যেন মারা গেছি, কিন্তু আসলে মারা যায়নি। তো বেঁচে থাকতে যদি একবার মারা যেতে পারি, তাহলেই শুধুমাত্র আমরা নিজেকে জানতে পারবো এবং নিজেকে না জানার বেদনা থেকে মুক্তি পাবো। Now I will count up to 12 and you keep quiet and I will go. দেখো এটা একবারে লাস্ট স্টেঞ্জা বলো আর যাই বলো, লাস্ট দুটো লাইন। Now I will count up to 12, এখন আমি 12 অবধি গুনবো। দেখো এখন কবি গুনবেন, আমরা না, ঠিক আছে? কবির কাজ শেষ, তিনি আমাদের ধরিয়ে দিয়েছেন, যা তিনি বলতে চান তা তিনি বলেছেন, আমাদের কি করতে হবে তা তিনি বলে গেছেন। অ্যান্ড ইউ কিপ কোয়াইট অ্যান্ড আই উইল গো, তিনি চলে যাবেন, কোথায় চলে যাবেন সেটা আমরা জানি না। হয়তো তিনি যেখান থেকে এসেছিলেন, যেই শান্তির দেশ থেকে এসেছিলেন, সেখানে চলে যাবেন। আমরা এখানে থাকবো, আমাদের এই দেশটাকে, আমাদের এই পৃথিবীটাকে সেই রকমভাবে গড়ে তুলব যেই খান থেকে কবি এসেছেন, অথবা হয়তো কবি নিছক মারা যাবেন। তো এই হচ্ছে আমাদের কবিতা কিপিং কোয়াইট বাই পাবলো নেরুদা। আই হোপ ইউ আন্ডারস্টুড ইট। অ্যান্ড দেখো একটা কবিতার অনেক এক্সপ্লেনেশন হয়, তো আমি শুধু একটা এক্সপ্লেনেশন এখানে ধরার চেষ্টা করেছি।
তুমি নিজের এক্সপ্লেনেশনটা নিজে খাড়া করতে পারো, কারণ যতবার তুমি পড়বে, যত রকমভাবে পড়বে, একটা কবিতার অর্থ বারে বারে পাল্টে যাবে। ঠিক আছে? তো এখানে আমি আমার একটা অর্থ ধরে দিয়েছি, তুমি পড়ো, পড়ে দেখো এর আরও অর্থ আসে কি না। ঠিক আছে? তো কবিতায় পড়ার ক্ষেত্রে কোনো শেষ কথা নেই। তো আশা রাখি বুঝতে পেরেছো। ঠিক আছে, স্টে হ্যাপি, টাটা।